ছাত্রদের হাত থেকে বেলুন ছুটে গেছে, বেলুন। আর আরেকটা বিপ্লবের আগে বেলুন আর হাতে আসবে না, তবে আগামীর আরেকটি বিপ্লব হবে ইসলামের পক্ষের শক্তির বিপ্লব। আবার এখন ছাত্ররা বলতেছে আমরা সংবিধান বানাবো, বানাও। এখন বলতেছে ক্ষমতায় যায়নি। হারে বেলুন একবার হাতেতে ছুটলে এই বেলুন আর পাওয়া যায় কথা। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, অপরিবর্তনীয় সংবিধান আল কোরআন দিয়েছে। আর গণতন্ত্র কি করে? গণতন্ত্রের কাজ হচ্ছে এটা বিভিন্ন যুগে নতুন নতুন ধর্মগ্রন্থ দেয়, ওটা তাদের রচিত সংবিধান, তাদের রচিত এটা তারাই বানায়, তারাই খায়, তারাই বানায়। এটা হয়ে গেছে হিন্দুদের মূর্তি পূজার মতো। হিন্দুরা নিজ হাতে ওদের কল্পিত খোদা বানায়, আবার নিজ হাতে তাদের খোদাকে পিটায়া। তো গণতন্ত্র পূজারীরাও নিজ হাতেই সংবিধান বানায়, আবার নিজ হাতেই সংবিধান বাতিল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, হঠাৎ তিনি হাসতে লাগলেন। লোকজন বললেন হুজুর হাসেন কেন? তিনি বললেন কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলু। বলে একটা কথা মনে পড়াতে হাসতেছি। বলে কি কথা? হযরত ওমর বললেন জাহিলি যুগে আমরা নিজের হাত দিয়া খেজুর দিয়া মূর্তি বানাইতাম, এই মূর্তিটারে সম্মান করতাম, বগলে রাখতাম, চুমা দিতাম, মাথায় রাখতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। মানে একটা কাজে লাগতো, একটা কাজে ক্ষুধা লাগলে সমস্যা হইতো না, কারণ বানানো হয়তো কি দিয়ে। কিন্তু হিন্দুরা তো বানায় পাথর আর মাটি দিয়া, খাইতেও পারে। এদেরকে আমি পরামর্শ দেব আটা, ময়দা, সুজি দিয়া বানাইলে অন্তত পরে পিঠা বানায় খাওয়া যাবে। হযরত ওমর বলেন আমরা ইসলাম গ্রহণের আগে কতটা নির্বোধ ছিলাম, নিজেরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম ক্ষুধা লাগলে। তো আমরা এখন এই তো করতেছি। দেশ স্বাধীন করার পর ডক্টর কামালের মতো হাবা গোবা ইন্টারন্যাশনাল মানের নির্বোধ দিয়া সংবিধান একটা লেখাইছে। কথা বল, ডক্টর কামালের আছেটা কি ভাই? কয় জাতিসংঘের বিচারপতি। আমি তো দেখি তার পাছায় আর গালে গোশত ছাড়া কিচ্ছু নাই। তবে এটা জানি না তার পাছায় গোশত বেশি না গালে গোশত বেশি। এটা যদি কসাইদের দায়িত্ব দেই মাইপা বলতে পারবে, বা কসাইরা দেখাও বলতে পারবে এ লোকের দেশের সংবিধান লেখছে। এমন এক সংবিধান দিছে আমাদেরকে যে 53 বছরে দেশকে আর দাঁড় করাইতে পারি না। কথা বল, এজন্য সংবিধান দায়ী ছিল। কি দায়ী ছিল? আবার এখন ছাত্ররা বলতেছে আমরা সংবিধান বানাবো, বানাও। এখন বলতেছে ক্ষমতায় যায়নি। হারে বেলুন একবার হাতেতে ছুটলে এই বেলুন আর পাওয়া যায় কথা। ছাত্রদের হাত থেকে বেলুন ছুটে গেছে, বেলুন। আর আরেকটা বিপ্লবের আগে বেলুন আর হাতে আসবে না, তবে আগামীর আরেকটি বিপ্লব হবে ইসলামের পক্ষের শক্তির বিপ্লব। প্রস্তুতি নেন, আজ হোক কাল হোক ইনশাআল্লাহ। কিন্তু এখন বিপ্লবের যে বেলুন এটা ছুটে গেছে। তারপর বেলুন ছুটে যাওয়ার পর কি হয়? কয়েক ঘন্টা ঘোরার পর পুচকে যায়, ফুস করে সব। এই যে নির্বাচন হওয়ার পর দেখবেন এই যে বিপ্লব হয়েছে এটা ফুস করে বেলুন আর নাই। কথা বলেন, আপনাদের দেশের নেতারা এইসব কথা বলতে পারবে না, ওদের বুকের পাটায় শক্তি নাই। আমি বলতে পারি আলহামদুলিল্লাহ। আমাদের তো বলার পিছনে স্বার্থ নাই, আছে
দেখেন না এখন অনেক মৌলবী সাহেব আগে রাজপথ গরম করতে, এখন মুখে ললিপপ। কেন? ওনাদের চিন্তা কে কোন আসনে দাঁড়াবে। আর আমার কাছে নারায়ণগঞ্জ আসনের অফার আসছে 2004 সাল থেকে, বুঝলেন? এই যে নির্বাচনটা গেল 23-এ, তখন তো একটা বিরাট দল থেকেই প্রস্তাব আসছিল। আমি বলছি আমি গণতন্ত্র বিশ্বাস করি না, বুঝলেন? এগুলো দেখবেন আমার টকশোগুলোতে আমি বলছি। এই সাতার এমপি হইতে যায়া এ লক্ষ লক্ষ খেলাফায় বিশ্বাসী মুসলমানের কলিজা আঘাত দিব, এর আগে মৃত্যু ভালো। মৌলী সাহেবরা কি করলো? আগের সরকারের আমলে নাস্তিকদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, আর এখন যে দুই কুখ্যাত নাস্তিক রাখাল রাহা আর গালেব, এই দুই নাস্তিকের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। তাদেরকে তোমরা আগে হুঙ্কার দিতা, তাহাজ্জুদ পরে খিদমতটা কান্না করে আল্লাহর কাছে কবুল করায় দেয়। তারাই 14 কোটি মুসলমানের নেতৃত্ব দিচ্ছে পর্দার অন্তরালে থেকে। কিন্তু তাদের সেই ইমেজকে পুঁজি করে আর নিরীহ আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদের রক্তের উপর পা দিয়ে যারা নেতা হয়েছে, তারা এখন মুখে মুলা বা ললিপপ গেথে বসে আছে, যেন যে বাবারা ক্ষমতায় বসাবে তারা খেপে না যায়। কিন্তু মনে রাখবেন মৌলী সাহেব, ক্ষমতা দেবার মালিক কে? আমি আমার বক্তব্যে, ভাষণে, সেমিনারে, সিম্পোজিয়ামে বলে যাচ্ছি, আমাদের কাছ থেকে কথা বলেন। আল্লাহ আমাদের কবুল করুন।